আমরা যে ভিডিও এভিডেন্স অ্যানালিসিস করেছি মেট্রোর স্টেশনের যে ক্যামেরাটা থাকে সেখান থেকে প্রতীয়মান হয়েছে দুটো বিয়ারিং 433 নম্বর পিয়ারের দুটো বিয়ারিং একই সময় পড়ে গিয়েছে। একটা পড়ে গিয়ে ওই দুর্ভাগ্যজনকভাবে পথচারীকে আঘাত করে ওনার মৃত্যু ঘটেছে এবং আরেকটা পিস যেটা এটা কোথায় গিয়েছে এটা আর খুঁজে পাওয়া যায় না। এটা আমরা আমাদের যে পুলিশ বিভাগের প্রতিনিধি ছিলেন ওনারাও এটা তদন্ত করেছেন কিন্তু ওনারা ওই পিসটা খুঁজে পান না। এখানে আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্য উপাত্ত দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমরা এই বিভিন্ন তথ্য উপাত্ত চিন্তা করে এটা আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করেছি। এই মেট্রো রেল প্রজেক্ট এটা কিন্তু কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল একটা প্রজেক্ট। এটা আমাদের দেশে প্রথম হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা এটা কিন্তু অত্যন্ত বিরল একটা ঘটনা। সারা পৃথিবীতে গত 50-100 বছরের হিস্ট্রি যদি দেখা যায় 4-5টা ঘটনা হয়তো আছে। এর মধ্যে একটা ক্ষেত্রে হয়তো আমরা পেয়েছিলাম যে পড়ে গিয়েছে এবং অন্যান্য জায়গায় পড়ে যায়নি, সরে গিয়েছে। সো এরকম বিরল একটা ঘটনার তদন্ত যখন আমরা এরকম একটা জটিল প্রজেক্টের ক্ষেত্রে করব এটার জন্য যথেষ্ট সময় এবং উপায় লাগবে, সেটাই কমিটির ছিল না। এটা ফুল একটা কনসাল্টিং টিমের কয়েক মাস বা এক বছরের একটা কাজ, যে পুরো প্রজেক্টটাকে ফুল কম্পিউটার অ্যানালিসিস করে দেখে তারপরে এটার কোথাও খুঁত আছে কিনা এটা বের করা। কমিটির সীমিত যে কার্যপরিধি তার মধ্যে কিন্তু এটা ছিল না। আমাদের কাছে যে সমস্ত তথ্য উপাত্ত সরবরাহ করা হয়েছে, ডিজাইন ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে, তার ভিত্তিতে আমরা কয়েকটা পটেনশিয়াল ক্ষেত্র বের করেছি যেখানে আমাদের কাছে মনে হয়েছে ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হয়েছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। এই জন্য কিন্তু আমরা রিকমেন্ড করেছি যে পুরো ব্যাপারটা বিস্তারিত অ্যানালিসিস করে দেখার জন্য আমাদের একটা রিকমেন্ডেশনও আছে, এবং আমরা কোথায় কোথায় খুঁত থাকতে পারে ডিজাইনে সেটাও আমরা একটা পটেনশিয়াল কয়েকটা ক্ষেত্র বলে দিয়েছি। এখন অবভিয়াসলি ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী, যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। এবং এই ব্যাপারে যেহেতু ডিএমটিসিএল এর সাথে বা ডিটিসি এর সাথে যারা ঠিকাদার বা যারা কনসাল্টেন্ট তাদের নির্দিষ্ট চুক্তি আছে, কাজে চুক্তির ভিত্তিতে পরবর্তীতে সেই দায় দায়িত্বগুলো সুনির্দিষ্টভাবে নিরূপণ করতে হবে। আমরা শুধু দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় সমস্যা আছে, কারণ সমস্যাগুলা পিছনে ওই ড্রয়িংগুলোর পিছনে বা ওই ডিজাইনগুলো তৈরি করার পিছনে যাদের দায় দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরও সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। আমরা দুটা বিয়ারিং দুইটা স্যাম্পল টেস্ট করেছি। 430-তে পড়ে গিয়েছিল গত বছর সেপ্টেম্বরের ইভেন্ট, এবং এই বছর অক্টোবরের ইভেন্টে হচ্ছে 433-তে পড়েছে। এখান থেকে দুইটা বিয়ারিংয়ের স্যাম্পল দুটাতেই আমাদের প্রচলিত যে মান তার মধ্যে থেকে দুইটা প্যারামিটারে, সব প্যারামিটার না, অনেকগুলো 8-10টা প্যারামিটার থাকে একটা মান নির্ণয় করার জন্য, তার মধ্যে দুইটা প্যারামিটারের মান আমাদের কাছে মানে পুরোপুরি ভালো মনে হয়নি আর কি, যেটা প্রফেসর তৌফিক বললেন। সো দুইটা টেস্ট করেছি, দুইটাতেই আমাদের মান আশানুরূপ পাইনি দুইটা প্যারামিটারের ক্ষেত্রে। 8-10টা প্যারামিটার আছে তার মধ্যে, এইটা হচ্ছে এই পর্যন্ত পাইনি। এখন এটার বেসিসে আমরা সবগুলাই খারাপ এটা বলা যেতেও পারে, নাও যেতে পারে, কারণ এখানে স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে যে আমি 1000টা বিয়ারিং খারাপ প্রমাণ করতে গেলে সেখান থেকে মিনিমাম 5টা বা 10টা স্যাম্পল লাগে, এগুলো স্যাম্পলিংয়ের ব্যাপার আছে। কাজেই ওইভাবে বলা যাবে না, বা দুইটা টেস্ট করেছি দুইটা খারাপ পেয়েছি এইটুকু নিশ্চিত। আর নকশার অনেকগুলো প্যারামিটার থাকে, একটা মেট্রো রেলের হাজার হাজার ডিফারেন্ট নকশার প্যারামিটার থাকে, এর মধ্যে আমরা দুইটা প্যারামিটারে মনে হয়েছে যে এখানে একটু সমস্যা থাকতে পারে, এবং সেই দুইটা আমরা সেজন্যই বলেছি যে বিস্তারিত ওই যে অ্যানালিসিস করে একটা থার্ড পার্টি কনসালটেন্টকে দিয়ে বিস্তারিত অ্যানালিসিস করে এটা নিশ্চিত করা যে এগুলো আসলেই ত্রুটিপূর্ণ কিনা, কারণ এগুলো আমাদের কাছে আনকনভেনশনাল মনে হয়েছে। যেমন ওই যে ট্রানজিশন কার্ভের কথা বললাম, এটা খুবই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোনো রাস্তা বা যে কোনো রেলে বা যে কোনো ট্র্যাকে যখন একটা টার্ন নিতে হয় তখন একটা ট্রানজিশন কার্ভ দিয়ে তারপরে সার্কুলার কার্ভ দিতে হয়, এখানে ট্রানজিশন কার্ভটা দেওয়া হয়নি। আর আরেকটা হচ্ছে ওদের অ্যানালিসিসে স্ট্রেট পার্টের অ্যানালিসিস করে ওরাই স্বীকার করেছে যে অ্যানালিসিস স্ট্রেট পার্ট করে সেই স্ট্রেট পার্টের যে ডেটা সেটাই কার্ভ পোর্শনেও তারা অ্যাপ্লাই করেছে, যেটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। তো এখন এগুলোর কারণে এই যে বিয়ারিং প্যাড ভাইব্রেশনের কারণে যে নড়ে গিয়ে পড়ে গেছে কিনা এটা
সুনিশ্চিত করার জন্য ডিটেল 3 ডাইমেনশনাল কম্পিউটার অ্যানালিসিস মডেলিং কোটা লাগবে, যেটা আমাদের কমিটির কার্যপরিধির বাইরে ছিল, সেজন্য এটা আমরা করতে পারিনি। এই কনস্ট্রাকশনে বিয়ারিং প্যাড বসানো যেটা বলছি আমরা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেভাবে ওরা বসিয়েছে। হয়তো এটার কিছু জিওমেট্রিক বা স্পেশাল ফিচারের কারণে এটা কাজ করেনি, এটা একটা ভেরি রেয়ার কেস, বাট স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন প্র্যাকটিস ফলো হয়েছে এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে কিন্তু এরকম বিয়ারিং প্যাড নিয়মিত অবজার্ভ করা, এটা কিন্তু দ্যাট ইজ নট দ্য প্র্যাকটিস। যে একেবারে আমি প্রতিদিন টাকায় টাকায় 4000 বিয়ারিং 50 ফিট উপরে এক একটা বিয়ারিং বসানো আছে, এটা দেখবো বা কোনোভাবে মনিটরিং করব, এটা কিন্তু মানে দ্যাট ইজ নট দ্য ইউজুয়াল প্র্যাকটিস। কাজে ইউজুয়াল প্র্যাকটিস মোটামুটিভাবে যেটা করা দরকার সেগুলা প্রজেক্টে আছে, বাট ফর সাম স্পেশাল রিজন এই কার্ভ এবং এই জায়গাটা একটা স্পেশাল সিনারিও উদ্ভব হয়েছে, যেটা সম্ভবত ডিজাইনাররা ফোর্সি করতে পারেননি বা করেন নাই বা হোয়াট এভার, যেটা আমাদের রিপোর্টে আইডেন্টিফাই হয়েছে।